সর্বপ্রথম আমি আপনাকে এইটুকু নিশ্চয়তা দিচ্ছি, আপনি এই 35-36 মিনিটের যে ক্লাসটা এটা দেখার পরে ক বিভাগের জন্য আপনি সারা বছর কিছু পড়ছেন আর পড়েননি। আপনি এই ক্লাসটা 35 মিনিট জাস্ট মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন, আমি যা বলবো পরীক্ষা হলে জাস্ট তা গিয়ে লিখে আসবেন। দেন আপনি দেখবেন যে ক বিভাগের 10টাই আপনি অ্যান্সার করে ফেলতে পারতেছেন, কোনো রকমের সমস্যা কিন্তু হচ্ছে না। আমি জাস্ট কি বলতে চাইতেছি এবং কি বলছি সেই কথাটা আপনার ব্রেনের মধ্যে নেন। আমরা মানুষরা পড়ার চাইতে শোনা কথাটা বেশি মনে থাকে। তো আমি এখানে যা কথা বলবো আপনি তা যদি আপনার মনের হৃদয়ের ভিতরে গেঁথে ফেলতে পারেন, আপনি পরীক্ষার হলে অনায়াসে ক বিভাগে 10 নাম্বার কিন্তু লিখে আসতে পারবেন। আর ক বিভাগের নাম্বার কিন্তু কাটার কোনো চান্স নেই। আপনি একটু বাড়তি ইনফরমেশন দিয়ে লিখলে আপনার খ এবং গ বিভাগের কোশ্চেনটা একটু ভালোভাবে চেক হবে। আপনি যদি ইনফরমেশন কম দেন তাও আপনি 10 নাম্বার পাবেন, কিন্তু আপনার খ আর গ বিভাগের নাম্বার কমে যাবে। এই কারণে ক বিভাগটাকে আপনি সুন্দর করে মার্জিত ওইতে লেখার চেষ্টা করবেন। আর সেজন্য আপনি এই পুরো ক্লাসটা মনোযোগ লাগিয়ে শুনতে থাকেন এবং আপনি দেখবেন যে শেষ পর্যন্ত পরীক্ষার হলে আপনি 10টা অ্যান্সার করে আসতে পারছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো অনার্স চতুর্থ বর্ষের থিওরি অফ নাম্বার প্রথম পরীক্ষার্থী সে ফিল্ড শুরু হতে যাচ্ছে। তো এই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা আমাদের এই কোর্সটার ক বিভাগের যে কয়েকটা প্রবলেম আছে যেগুলো একটু গুরুত্বপূর্ণ, আমরা ওই প্রশ্নগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করব। তো চলে আসেন আমরা এই প্রশ্নগুলো নিয়ে, এখানে উত্তরও আছে, সবই আছে, জাস্ট প্রশ্নগুলোর উত্তরটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন চলেন আমরা ক্লাসটা শুরু করি। তো আসেন এখানে আমাদের একবারে সর্বপ্রথম যেটা আছে আমাদের এই ডিভিজিবিলিটি চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একেবারে প্রথম যে কনসেপ্ট সেটা হচ্ছে বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি কি জিনিস। আপনারা নিশ্চয়ই এই চ্যাপ্টারের আমাদের যে ক্লাসগুলো আছে সিকোয়েন্স ওয়াইজ ক্লাসগুলো দেখেছেন। যদি সিকোয়েন্স ওয়াইজ ক্লাসগুলো দেখেন, একেবারে প্রথম লেকচার আমরা পড়িয়েছি ডিভিজিবিলিটি কি জিনিস, তাও আমি একটু ব্যাখ্যা করছি। যে আপনার একটা নাম্বার হচ্ছে এ আর একটা নাম্বার হচ্ছে বি। তো এই এ আর বি এদেরকে আপনি ডিভিজিবিলিটি কিভাবে সংজ্ঞায়িত করবেন। এই যে এ নাম্বারটা, এই যে বি নাম্বারটা, এদের মধ্যে আমি কাকে কার দ্বারা বিভাজ্য বলতে চাই। দেখো, আমি যদি বলি এ কে বি দ্বারা ভাগ করব, কাকে এ কে বি দ্বারা ভাগ করব, তাহলে ঘটনাটা হচ্ছে আমার এ কে বি ভাগ করবে, অর্থাৎ একটি দুটি পূর্ণ সংখ্যা, একটা এ আর একটা বি। অবশ্যই আমরা এই থিওরি অফ নাম্বারে যা পড়তেছি সবকিছু কোথায়, জেড এর মধ্যে, পূর্ণ সংখ্যার সেট জেড এর মধ্যে। তাহলে একটা পূর্ণ সংখ্যা এ আর একটা অশূন্য পূর্ণ সংখ্যা বি। ভালো করে শোনো, একটা যে কোনো পূর্ণ সংখ্যা এ আর একটা অশূন্য পূর্ণ সংখ্যা বি যদি এ কে বি ভাগ করে, দেখো এ কে বি ভাগ করে, তবে এই যে এটা দ্বারা প্রকাশ করা হয়, এ কে বি যদি ভাগ করে তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো এ ইকুয়ালস টু বি কিউ। এখানে এ বি এবং কিউ তিনটাই পূর্ণ সংখ্যা, তাহলে যদি এ ইকুয়ালস টু বি কিউ লেখা যায়, এখানে এ বি এবং কিউ তিনটে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা বলতে পারি বি হচ্ছে কাকে, এ কে ভাগ করে। এই তো এটাই বলছে, বলছে একটি পূর্ণ সংখ্যা এ এবং অপর একটি পূর্ণ সংখ্যা বি ইজ নট ইকুয়াল 0 দ্বারা বিভাজ্য বলা হয় যদি এ ইকুয়ালস টু বি কিউ হয়, যেখানে কিউ ও পূর্ণ সংখ্যা। এটাকে প্রকাশ করা হয় কি, বি এ কে ভাগ করে এইভাবে। সো এ কে বি, বি এ কে বি দ্বারা ভাগ করে, এ এর একটি ভাজক বি, বি এ কে ভাগ করে, বি এর গুণিতক এ, একই কথা, এই চারটা কথা একই কথা। তাহলে আশা করছি এই বিভাজ্যতা কি জিনিস এইটা আপনাকে আর বোঝানোর কিছু নেই, আশা করছি এটা আপনি পারেন। তো চলে আসেন, তারপরে আসেন ভাগ প্রক্রিয়া। এটা আপনি আসলে ইউক্লিডিয়ান ভাগ প্রক্রিয়ার যে কনসেপ্ট সেটা আপনি পড়েছেন। আপনি বলেছেন যে ভাগ প্রক্রিয়া মানে হচ্ছে যে কোনো দুটি পূর্ণ সংখ্যা, তিনটা এ বি যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, ভাগ প্রক্রিয়াটা হচ্ছে এরকম, এ আর বি যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এ ইকুয়ালস টু বি কিউ প্লাস হচ্ছে আর। অর্থাৎ এখানে এই এ আর বি এদের মধ্যে এই এ কে বি ভাগ করে না, এ কে বি ভাগ করে না, যদি ভাগ না করে, এ কে যদি বি ভাগ না করে তাহলে এই ক্রাইটেরিয়াটা হোল্ড করবে। আর যদি এ কে বি ভাগ করে ফেলে তাহলে এই আর এর ভ্যালুটা শূন্য হবে, এই হচ্ছে কথা। তাহলে আর এর ভ্যালু যদি শূন্য হয় তাহলে হচ্ছে এ ইকুয়ালস টু বি কিউ, যেটা তো ডিভিজিবিলিটির মতোই। আর ভাগ প্রক্রিয়া হচ্ছে কি, আপনি যখন দেখবেন ভাগ করে না, ছোট একটা নাম্বার দিয়ে ভাগ করে 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 আপনি যাবেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার রিমাইন্ডার পাবেন, সে হচ্ছে আর। ঠিক আছে, আর অবশ্যই অবশ্যই আমার বি থেকে ছোট বা জিরো থেকে বড় বা জিরোর সমান এবং বি থেকে ছোট, এই হচ্ছে কথা, এই যে এখানে বলা আছে। তারপর চলে আসেন আমরা সাধারণ গুণনীয়কের সঙ্গে, এগুলো আপনাদের ছোটকালের পড়া, এগুলো আমার পড়ানোর কিছু নেই। তাহলে আমরা চলে যাই পরবর্তীতে। আমার এখানে আর গুরুত্বপূর্ণ প্রবলেম কোনটা আছে এই পেজটাতে, আমার এই পেজে কিন্তু আর গুরুত্বপূর্ণ কোনো প্রবলেম নেই। এবার এই পেজটাতে আসেন, এই পেজে আপনাকে বলছে
দুটি ধনাত্মক পূর্ণসংখ্যা গসাগু নির্ণয়ের ক্ষেত্রে ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়া ব্যাখ্যা করো। এটা আপনার থিওরির একবারে প্রথম লাইন। সো থিওরিটা আপনারা পড়েছেন, এটা আপনাকে আমি বোঝানোর কিছু নেই। আসেন গাউসের উপপাদ্যটি কি। গাউস খুবই সুন্দর একটা কথা বলছে। এই গাউস ভদ্রলোক বলেছেন যে এ আর বি এটা যদি সহমৌলিক হয়, অর্থাৎ এদের গসাগু যদি 1 হয় এবং এ যদি বি ইন্টু সি কে ভাগ করে, ভালো করে খেয়াল করো, এ আর বি এর গসাগু কত 1, এবং এ হচ্ছে কাকে, বি আর সি এই গুণফলটাকে ভাগ করতেছে। এ কাকে ভাগ করতেছে, বি আর সি কে গুণ করলে যে রেজাল্ট হয় তাকে এ ভাগ করতেছে। কিন্তু এ আর বি হচ্ছে কি সহমৌলিক, তথা তাদের গসাগু 1। তাহলে কোনো একটা সংখ্যা অন্য একটা সংখ্যার সাথে যদি সহমৌলিক হয় তাহলে অবশ্যই সংখ্যাটা তাকে ভাগ করে না, কিন্তু ওই সংখ্যাটার গুণিতককে যদি সংখ্যাটা ভাগ করে, তার মানে গুণিতকের সাথে যেটা থাকবে তাকে সে ভাগ করে। অর্থাৎ গাউস বলছে যে এ আর বি যদি সহমৌলিক হয়, এ আর বি এর গসাগু যদি 1 হয় আর এ যদি বি ইন্টু সি কে ভাগ করে, তাহলে ডেফিনেটলি এ হচ্ছে সি কেই ভাগ করে, বি কে নয়, কারণ বি তো তার সাথে সহমৌলিক। এই কারণে সে সি কে ভাগ করে বিদায় এই বি সি কে সে ভাগ করে। এ হচ্ছে গিয়ে গাউসের উপপাদ্য। তো আশা করছি আপনি বুঝছেন, যদি এ বি সি কে ভাগ করে, বি সি কে ভাগ করে, বি সি এর গুণফলটাকে যদি এ ভাগ করে এবং এ যদি বি এর সাথে সহমৌলিক হয়, তবে এ অবশ্যই সি কে ভাগ করে। এই কথাটা হচ্ছে গাউসের থিওরাম। আশা করছি আপনারা এই পেজের সবই বুঝে গেছেন। আমরা এখন পরের পেজে চলে যাই। গুরুত্বপূর্ণ আছে এখানে। আপনাকে বলছে মৌলিক সংখ্যা কাকে বলে। এটা একেবারে ছোট কালের পড়া, আপনারা জানেন, এটা 17 সালে আসছে, 19 সালে আসছে। গুরুত্বপূর্ণ, এক ব্যতীত যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার এক ও উক্ত সংখ্যা নিজে ব্যতীত অপর কোনো ধনাত্মক বাচক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এই কথাটা খুবই পারফেক্ট একটা কথা। আপনি যদি ওই আগের মতো বলেন যে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে, এটার চাইতে একটা সুন্দর সংজ্ঞা হচ্ছে যে সকল সংখ্যার শুধুমাত্র দুইটা ভাজক থাকে। কয়টা ভাজক? দুইটা ভাজক থাকে। কোনো সংখ্যার যদি দুইটা বিবিচর থাকে তাহলে সেটা হচ্ছে কি অবশ্যই মৌলিক সংখ্যা। একটা সংখ্যা হচ্ছে সে নিজে, আর এটা হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি এক ব্যতীত যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার এক এবং উক্ত সংখ্যা নিজে ব্যতীত অপর কোনো ভাজক নেই তাকে কি বলা হয়, মৌলিক সংখ্যা বলা হয়। তারপর আসুন যুগল মৌলিক সংখ্যা কাকে বলে। যে সকল মৌলিক সংখ্যার মধ্যে ব্যবধান 2 তাদেরকে যুগল মৌলিক সংখ্যা বলে। যেমন 3 এবং 5 দুইটাই মৌলিক, কিন্তু তাদের মধ্যে পার্থক্য 2, দ্যাটস ওয়াই 3 আর 5 হচ্ছে একটা যুগল মৌলিক সংখ্যা। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আসেন সহমৌলিক সংখ্যা কাকে বলে। যে সকল দুইটা সংখ্যা সহমৌলিক হবে যদি এই দুটো সংখ্যার গসাগু কত হয় 1 হয়। তাহলে এখানে কি বলছে, দুটি পূর্ণ সংখ্যা এ বি কে সহমৌলিক বলা হবে যদি তাদের গসাগু 1, অর্থাৎ এ বি এর মান হচ্ছে কত, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে গসাগু ইকুয়ালস টু 1। ওকে, আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন। এবার আসেন পাটিগণিতের মৌলিক উপপাদ্য। এটা তো আপনাদের এবারের পরীক্ষার জন্য 100% গুরুত্বপূর্ণ একটা থিওরাম। তাহলে আপনি যদি উপপাদ্যের বিবৃতিটাই না মনে থাকে বা বিবৃতিটাই না জানেন তাহলে আপনি এই থিওরামটা কেমনে পড়বেন। আমি তো বিবৃতি খুব ভালো করেই ক্লাসে পড়িয়েছি। তারপরে বলে দিই, ব্যাপারটা হচ্ছে 1 থেকে বড়, 1 থেকে বড় যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা n হচ্ছে 1 থেকে বড় এরকম একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে এই n কে অবশ্যই মৌলিক উৎপাদকের গুণফল আকারে অনন্য উপায়ে প্রকাশ করা যায়। এটা হচ্ছে পাটিগণিতের মৌলিক উপপাদ্য। যে কোনো একটা সংখ্যা, যেমন আমি যদি মনে করেন আপনাকে দেখাই যে আমার কাছে আছে হচ্ছে 12, হ্যাঁ 12 একটা সংখ্যা, এই 12কে আমি মৌলিক সংখ্যার মাধ্যমে গুণ করে পেতে পারি। তো সেটা হচ্ছে ধরো একটা হচ্ছে 2, 3, 3 দুগুণে 6, তার সাথে আরো 2 গুণ করলে 12। তাহলে এই যে এই 12কে এই তিনটা মৌলিক সংখ্যা ব্যতীত আপনি আর পৃথিবীর কোনো মৌলিক সংখ্যার সাহায্যে কিন্তু প্রকাশ করতে পারবেন না অনন্য উপায়ে। অর্থাৎ 12কে আমি এই তিনটা মৌলিক সংখ্যা দিয়েই প্রকাশ করতে পারবো, অন্য কোনো ভাবে না। হয়তো ক্রম চেঞ্জ দিতে পারে, 2, 3 আর 2 আরেকটা এইদিকে চলে আসতে পারে, এরকম হইতে পারে, কিন্তু 3, 2, 3 এই তিনটা মৌলিক সংখ্যা ব্যতীত 12কে আপনি কোনোভাবেই মৌলিক সংখ্যার গুণফল আকারে আর প্রকাশ করতে পারবেন না। এটাই হচ্ছে পাটিগণিতের মৌলিক উপপাদ্য তথা ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরাম, অথবা এটাকে অনেক সময় বলা হয় কি অনন্য উৎপাদকীয়করণ উপপাদ্য। সো এই যে এই 3 উপপাদ্য যেটাই বলেন আপনার সেটার এটা হচ্ছে গিয়ে বিবৃতি যে এক ব্যতীত প্রত্যেক স্বাভাবিক সংখ্যা মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশের উপায় অনন্য, শুধুমাত্র উৎপাদকের ক্রম পরিবর্তন করা যায়, সেই কথাটাই আমরা এখানে বলেছি। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আমি একটু নিচে যাই, তাহলে আমি একটু নিচ থেকে আসি, তাহলে আমি ওই পাশে পরে ব্যাখ্যা করবো, আমি আগে এই পাশটা ব্যাখ্যা করি। আমার এখানে আর পড়ানোর মতো তেমন কিছু নেই, সো এদিকে আর এগুলো তো গুরুত্বপূর্ণ নয়। সো আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার এখানে চলে আসেন, এখানে আপনার কাছে গুরুত্বপূর্ণ কি আছে। এই পাশে গুরুত্বপূর্ণ আসলে এই যে একটা আছে, আপনাকে বলছে অয়লার ফাই ফাংশন বলতে কি বুঝো, বা নির্দেশক অয়লার টোসিয়েন্ট, এটাকে অয়লার টোসিয়েন্টও বলা হয়।
অয়লার টোসিয়েন্ট বলতে কি বোঝো? এই যে অয়লার ফাই ফাংশন, এই সংখ্যা এই ফাংশনটা একটু আমরা ডিফাইন করার চেষ্টা করি। এই ফাংশনটা কিভাবে ডিফাইন করবা, এই ফাংশনটা কিভাবে ডেফিনেশন দেওয়া যায়, আমরা একটু সেই ডেফিনেশনটা দেই। তাহলে এই ফাংশনটার ডেফিনেশন কি? অয়লার ফাই ফাংশন এইটা, অর্থাৎ ফাই অফ এন, এটার মানে কি? এটার মানে হচ্ছে এন থেকে ছোট বা সমান, এন থেকে ছোট বা সমান এন এর সাথে সহমৌলিক যে নাম্বারগুলো আছে ওরা কতজন, ওই সংখ্যাটাই হচ্ছে কি ফাই অফ এন। অর্থাৎ আমি যদি বলি ফাই অফ 7, তাহলে আমরা এইটা দ্বারা কত লিখবো? এটার মান লিখবো হচ্ছে আমরা 6। কিভাবে? আমরা এই ফাই অফ 7 দ্বারা কি বুঝি? ফাই অফ 7 এর মানে হচ্ছে 7 থেকে ছোট, 7 এর সাথে সহমৌলিক। 7 এর সাথে সহমৌলিক বলতে 7 কে সহ আর কি, 7 থেকে ছোট বা 7 এর সমান 7 এর সাথে সহমৌলিক কোন নাম্বারগুলো আছে? দেখো 1 1 1 আর 7 এর গসাগু যেহেতু 1, সুতরাং 1 হচ্ছে 7 এর সাথে সহমৌলিক। 2 2 এর সাথে গসাগু 1, সো আমরা বলতে পারি 2 ও তার সাথে সহমৌলিক, 3 ও তার সাথে সহমৌলিক, 4 ও 7 এর সাথে সহমৌলিক, 5 ও সহমৌলিক, 6 ও সহমৌলিক। কিন্তু 7 কি সহমৌলিক না, কারণ 7 এর সাথে 7 এর গসাগু হচ্ছে 7। সো আমরা বলতে পারি এই যে এই কয়টা নাম্বার হচ্ছে 7 এর সাথে সহমৌলিক এবং 7 থেকে ছোট বা 7 এর সমান। তাহলে এখানে নাম্বার কয়টা? 6টা। এই কারণে আমাদের এখানে লিখছে হচ্ছে 6। কেউ ভাইবো না যে 5 অফ 7 মানে এই পুরাটা না, 5 অফ 7 মানে এই পুরাটা না, 5 অফ 7 মানে এখানে কয়টা নাম্বার? এখানে কয়টা নাম্বার? 6টা নাম্বার। ঠিক আছে, এখন তোমাকে যদি বলা হয় 5 অফ 8 সমান কত, দেখো তো 8 এর সাথে সহমৌলিক 8 এর চেয়ে ছোট বা সমান কি আছে? 1 আছে, 3 আছে, 5 আছে, আর কি কেউ আছে? নেই। তার মানে এখানে কয়টা নাম্বার আছে? 3টা নাম্বার আছে। তাহলে এখানে 5 অফ 8 সমান 3। আশা করছি আমরা এটা বুঝে গেছি। তো এখন চলে আসো আমাদের এখানে ডেফিনিশনটাতে কি বলছে। আমাদের এই ডেফিনিশনটা কি বলছে যে আমার বলছে যে ফাই ফাংশন বলতে কি বোঝাও? যে মনে করি n ওয়ান অপেক্ষা বড় একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, অয়লার ফাই ফাংশন ফাই অফ n দ্বারা যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর সমান বা n অপেক্ষা ছোট অথচ n এর সাথে সহমৌলিক তাদের সংখ্যাকে বোঝায়, তারা কতজন সেই সংখ্যাকে বোঝায়। তাহলে ফাই অফ n কে n এর নির্দেশক বা টোসিয়েন্ট ফাংশনও বলা হয়ে থাকে। আশা করছি আপনারা এই ফাই অফ n এই যে ব্যাপারটা, অর্থাৎ অয়লার টোসিয়েন্ট যে জিনিসটা, এই জিনিসটা খুব সুন্দর করে পরীক্ষা আসতে লিখে দিয়ে আসতে পারবেন কোন রকমের ঝামেলা ছাড়া। তারপরে চলে আসেন আমরা এখানে জিনিসগুলো সব পড়বো না, যেগুলো পরীক্ষায় এসছে বিভিন্ন সালে আমরা ওগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করবো। তারপর আসে গণিক ফাংশনের সংজ্ঞা দাও, খুবই সিম্পল একটা ব্যাপার। আচ্ছা, তো এই এফ একটা ফাংশন, এই ফাংশনকে গণিক ফাংশন বলা হবে যদি m, n গসাগু যদি 1 হয়, অর্থাৎ সহমৌলিক দুটি নাম্বারের ক্ষেত্রে f অফ m ইন্টু n ইকুয়ালস টু যদি f অফ m ইন্টু f অফ n লেখা যায়, তাহলে আমরা বলবো এই এফটা হচ্ছে গণিক ফাংশন। সো এই তো গণিক ফাংশনের সংজ্ঞা, এটা 22 সালে এসছে, 24 সালে অনায়াসে আসতে পারে। সো আপনারা এটা লিখে আসবেন পরীক্ষার হলে আসলে। তারপর চলে আসেন যোগসিদ্ধ সংখ্যা বা পরিপূর্ণ সংখ্যা কাকে বলে? এটাকে পারফেক্ট নাম্বারও বলা হয়। তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা, ভালো করে শুনো, এখানে সিগমা এন হচ্ছে ভাজকের সমষ্টি। কি বলছি? ভাজকের সমষ্টি। তাহলে সিগমা এন এটা আমরা চিনি। সিগমা এন কি? সিগমা এন হচ্ছে ভাজকের সমষ্টি। সিগমা এন আমি সিগমা 6 নিলাম, তাহলে 6 এর ভাজক কে কে? 6 কে ভাগ করে 1, 6 কে ভাজক করে 2, 6 কে ভাজক করে 3, 6 কে ভাগ করে এবং 6 নিজে। তো এখন সিগমা অফ n, সিগমা অফ 6 এটার মানে হচ্ছে এই যে তার ভাজকগুলো আছে তাদের সমষ্টি। এটা কত? 3, 3 দিনে 6, 6 6 12, তাহলে সিগমা 6 ইকুয়ালস টু 12। এখন পারফেক্ট নাম্বার কাকে বলে? পারফেক্ট নাম্বার হচ্ছে যেই সকল স্বাভাবিক সংখ্যার সিগমা n অর্থাৎ ভাজকের সমষ্টি সমান সমান 2 ইন্টু n, তাদেরকে আমরা পারফেক্ট নাম্বার বলি। তাহলে এখন দেখো তো এটা সমান আমরা লিখতে পারি কিনা 2 ইন্টু 6, তাহলে n এর মান যদি 6 হয় তাহলে আমরা এখানে বলতে পারি n এর মান যদি 6 হয়, n এর মান যদি 6 হয় তাহলে দেখো এটা হচ্ছে 2n হলো, তাহলে আমরা বলতে পারি 2n যেহেতু হলো তাহলে আমরা বলতে পারি এই 6টা হচ্ছে পারফেক্ট নাম্বার বা কি পারফেক্ট নাম্বার বা কি সংখ্যা? পারফেক্ট নাম্বার তথা আমরা এটাকে কি বলি? আমরা এটাকে বলি, তাহলে আমরা এটাকে কি বলি? যোগসিদ্ধ সংখ্যা তথা পরিপূর্ণ সংখ্যা অথবা পারফেক্ট নাম্বার। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো যে যোগসিদ্ধ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যার সিগমা n ইকুয়ালস টু 2n, যে সকল n এর সিগমা n ইকুয়ালস টু 2n, ওই n গুলাকে বলা হয় যোগসিদ্ধ সংখ্যা। 22 সালে, 19 সালে, 17 সালে, 15 সালে, 13 সালে, 11 সালে এসেছে। সো আপনাদের জন্য 24 সালে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, মিস দেওয়ার সুযোগ নেই। যোগসিদ্ধ সংখ্যা কাকে বলে এটা অবশ্যই পড়ে যাবেন। তারপর চলে আসেন যোগসিদ্ধ সংখ্যার উদাহরণ, আমরা 6কে একটু আগে দেখেছি, সো এগুলোর দরকার নেই। আমার এই পাশে কি আছে? সহজ যুগল সংখ্যা কাকে বলে? সহজ যুগল সংখ্যা এটাকে অ্যামিকেবল পেয়ার বলা হয়। আপনারা অ্যামিকেবল পেয়ারটাও মাথায় রাখবেন, বিকজ পরীক্ষা অনেক সময় আপনাকে একটু টেস্ট করে বন্ধু সংখ্যা কাকে বলে, অনেক সময় বলে অ্যামিকেবল পেয়ার কি জিনিস। তো এই জায়গাটা একটু আপনাকে শুনে রাখতে হবে বা মনে রাখতে হবে। সেটা হচ্ছে যদি এমন হয় যে সিগমা এম ইকুয়ালস টু যদি সিগমা এন হয়,
এইটার মান যদি m প্লাস n এর সমান হয়ে যায় তখন আমরা এই m আর n কে বলবো বন্ধু সংখ্যা বা সহজ যুগল সংখ্যা। আই থিংক তোমরা এটা বুঝতে পেরেছো যে দুটি স্বাভাবিক সংখ্যা m ও n কে সহজ যুগল বলা হয় যদি সিগমা m ইকুয়ালস টু সিগমা n ইকুয়ালস টু হচ্ছে m প্লাস n, অর্থাৎ সিগমা m মাইনাস m ইকুয়ালস টু যদি n হয় তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কি সহজ যুগল সংখ্যা। আই থিংক তোমরা এটা বুঝতে পেরেছো। সো এরপরে চলে আসো মার্শেল নাম্বার। মার্শেল নাম্বার কাকে বলে? মার্শেল নাম্বার হচ্ছে পি যদি মৌলিক সংখ্যা হয়, খুব ইম্পর্টেন্ট একটা সংখ্যা কিন্তু এটা। মার্শেল নাম্বার হচ্ছে পি যদি মৌলিক সংখ্যা হয় তাহলে টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান আকারের সংখ্যাকে মার্শেল নাম্বার বলে। পরীক্ষা আসতে পারে, লিখে দিয়ে আসবেন। তারপর চলে আসেন ফার্মার সংখ্যা, এটাকে ফার্মেট নাম্বারও বলা হয়। ফার্মার বা ফার্মেট নাম্বার কাকে বলে? এইটা আপনারা একটু ভুল করবেন না, আপনারা অনেকে এটা ভুল করে বসে আসেন যে আপনারা এই কাজটা করেন। আপনারা ফার্মেট নাম্বারের এই যে এখানে লেখাটা কিরকম একটু শুনেন, 2 পাওয়ারে 2 তার উপরে n, ঠিক আছে, প্লাস 1, এইভাবে একটু মনে রাখবেন। এই যে 2 তার উপরে 2 টু দি পাওয়ার n, 2 এর উপরে পাওয়ারে 2 টু দি পাওয়ার n, এই যে এই ধরনের সংখ্যাকে বলা হয় কি ফার্মার সংখ্যা, একে n দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তারপরে তোমাকে বলছে প্রথম 5টি ফার্মার সংখ্যা লিখো। তো দেখো এই যে n এর মান যদি এখানে 0 বসাও, n এর মান যদি এখানে 0 বসাও তাহলে দেখো এই যে 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে এই উপরেরটা 1 হয়ে যাচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2 আর এদিকে 1 3, এই কারণে f নটটা 3 আসছে। তোমার এই জায়গাটা সংখ্যাটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে এই যে দেখো প্রথমটা আসলো 3, তারপর যখন n এর জায়গায় 2 বসাবো মানে f2 বসালে এখানে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 মানে কত 4, তারপর 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, 16 এর আগে কত 17। দেখো আচ্ছা, আমি f এর মান যখন 0 বসালাম তখন আমি f নট পেলাম, f নট ইকুয়ালস টু 3 পেলাম। এবার আসো f এর মান যখন আমি 1, n এর মান যখন 1 বসাবো তাহলে 2 আর 2 গুণ করলে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মানে 4, 4 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 5, তাহলে f1 হচ্ছে 5। একই রকম ভাবে পরেরটা আসছে, আমি যখন n এর মান 2 বসাই তখন দেখো 4 আর 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16 এর সাথে 1 যোগ করলে 17, তাহলে এইভাবে আগাচ্ছে আর কি। তাহলে প্রথম 5টা ফার্মেট নাম্বার আশা করছি তোমরা লিখে ফেলতে পারবা। তো আসো এইটুকু আশা করছি আমরা বুঝে গেছি। আমরা এখন নিচের দিকে চলে যাই। আমাদের এরপরে কি আছে, ফার্মেট নাম্বারের পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যোগসিদ্ধ সংখ্যা কাকে বলে। এইটাকে যোগসিদ্ধ সংখ্যার দরকার নেই, পড়ার দরকার নেই। তুরীয় সংখ্যা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে মাঝে মধ্যে যে তুরীয় যোগসিদ্ধ সংখ্যা কাকে বলে, যে যদি সিগমা অফ সিগমা n ইকুয়ালস টু 2n হয় তখন ওই n কে তুরীয় যোগসিদ্ধ সংখ্যা বলা হয়ে থাকে। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। বৃহত্তম পূর্ণ সংখ্যা ফাংশন বলতে কি বোঝায়, সেটা হচ্ছে এই যে এই ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি x থাকে এটাকে বৃহত্তম পূর্ণসংখ্যা ফাংশন বলা হয়। অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি তোমার থার্ড ব্র্যাকেটের ভিতরে 4.2 থাকে, 4.2, তাহলে এটা সমান আমরা লিখবো হচ্ছে 4, অর্থাৎ এই যে এখানে যেটা বোঝায় যে মনে করি x একটি বাস্তব সংখ্যা এবং এটা দ্বারা x এর অনূর্ধ্ব বৃহত্তম পূর্ণ সংখ্যাকে বোঝায়। অর্থাৎ এই যে 4.2 আছে কিন্তু আমি এই যে এটা হচ্ছে x এর থেকে মানে x এর চেয়ে বড় না, x এর চেয়ে ছোট বা x এর সমান যেটা পূর্ণ সংখ্যা সেটাকে নির্দেশ করে। তাহলে এই যে দেখো 4.2 এর থার্ড ব্র্যাকেটের মধ্যে দিলে সেটা কাকে নির্দেশ করে, 4 কে নির্দেশ করে। অর্থাৎ এটা সেই পূর্ণ সংখ্যা যাহা x - 1 থেকে বড় এবং x থেকে ছোট বা x এর সমান, তাই লিখিয়েছি। ঠিক আছে, তারপরে বলছে এর ফি ঘাত বলতে কি বোঝায়, এর ফি ঘাত বলতে কি বোঝায়, এর ফি ঘাত বলতে কি বোঝায়, এটা পরীক্ষায় 2016 আসছে, 21 আসছে, আপনার এটা দরকার নেই, লাগবে না। তো চলে আসেন আপনাদের হচ্ছে 24-এর জন্য গুরুত্বপূর্ণ গুলো আমরা আসলে পড়তে চাই। তারপর চলে আসেন সরল ডাইফন্টাইন ইকুয়েশন কাকে বলে। এইটা আপনার একটা থিওরি আছে এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা 20 সালে এসছে, 18 সালে এসছে, 14 সালে আসছে। সো এটা ক বিভাগও কিন্তু আসতে পারে। তো লিনিয়ার ডাইফন্টাইন ইকুয়েশন কাকে বলে, সেটা হচ্ছে যদি এ বি সি তিনটা পূর্ণ সংখ্যা হয়, এ বি সি তিনটা পূর্ণ সংখ্যা হয় এবং এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু সি হয়। এই সমীকরণের চলক হচ্ছে দুইটা। এই সমীকরণ থেকে আমরা যদি সমাধান নির্ণয় করতে চাই, সমাধান নির্ণয় করি, দুইটা চলক থাকে এবং ইহার সমাধান পূর্ণ সংখ্যা নির্ণয় করা হয়, তখন এটাকে বলা হয় লিনিয়ার ডাইফন্টাইন ইকুয়েশন। অর্থাৎ যদি এ বি সি পূর্ণ সংখ্যা হয় তবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ইকুয়ালস টু সি আকারের সমীকরণকে লিনিয়ার ডাইফন্টাইন ইকুয়েশন বা সরল ডিওফান্তিন সমীকরণ বলে। ডিওফান্তিন সমীকরণে দুইটি অজানা চলক থাকে এবং ইহার পূর্ণ সংখ্যার সমাধান নির্ণয় করা হয়। পূর্ণ সংখ্যার সমাধান নির্ণয় করার জন্য যে থিওরি আছে সেটা কিন্তু এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়ে আসবেন। তো আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। সরল ডাইফন্টাইন ইকুয়েশনের সম্পর্কিত উপপাদ্যটি এইটা, যেটা আমরা প্রুভ করেছি আমাদের এখানে পরীক্ষায় গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আপনারা এটা জানেন। তারপরে চলে আসেন গোল্ডবার্গের লাগবে না, আচ্ছা সিগমা 2 অফ 10, এই যে এই সিগমা 2 অফ 10 এটার মানে কি বুঝছেন? এটার মানে হচ্ছে এই যে এর যে বাজকগুলো আছে, 10-এর যে বাজকগুলো আছে, এই সিগমা 10 দ্বারা বাজকের সমষ্টি বোঝায়।
কিন্তু সিগমা 2 অফ 10 দ্বারা কি বোঝায়? সিগমা 2 অফ 10 দ্বারা বোঝায় যে তার ভাজকগুলোর ঘাত 2 দিয়ে যোগ করবা। অর্থাৎ এই যে সিগমা 2 অফ 10 এটার মানে হচ্ছে 10 এর ভাজককে 10কে ভাগ করে 1 2 5 এবং 10 নিজে। তাহলে এই যে এটা বলতেছে সিগমা 2 অফ 10 বলতেছে 1 2 2 2 5 2 10 2 যোগ করলে কি হয়? এটা হচ্ছে 1 1 এর 4 এ 5 5 25 আর 5 এ 30 30 আর 100 130। তাহলে সিগমা 2 10 ইকুয়ালস টু হচ্ছে 130। আই থিংক তোমরা এটা বুঝতে পেরেছো। সিগমা 2 10 ইকুয়ালস টু 130। তো আপনার এখানে এই পাশটাতে চলে আসি। এই পাশটাতে আমাদের বলছে কি সংখ্যাতাত্ত্বিক ফাংশনের সংজ্ঞা দাও। সংখ্যাতাত্ত্বিক ফাংশন ওই চ্যাপ্টারের একবার প্রথম লাইন হচ্ছে এটা। তো এখানে আমরা সংখ্যাতাত্ত্বিক ফাংশন কাকে বলবো? যদি কোনো ফাংশন f এর ডোমেন স্বাভাবিক সংখ্যার সেট n এবং এর কোডোমেনের সেট জটিল সংখ্যার সাবসেট, অর্থাৎ জটিল সংখ্যার সাবসেট কিন্তু ও নিজেও আছে, রিয়েল নাম্বারও আছে, যে কোনো সংখ্যা এদের সবচাইতে বড় সেটটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এই কারণে বলছে যে যদি কোনো ফাংশন f এর ডোমেন স্বাভাবিক সংখ্যার সেট এবং কোডোমেন জটিল সংখ্যার সেট c এর কোনো উপসেট হয় বা যোগ ও গুণের সাপেক্ষে যা আবদ্ধ, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এই যে যোগ ও গুণের সাপেক্ষে আবদ্ধ, এটার মানে হচ্ছে যে f of a b ইকুয়ালস টু হচ্ছে f of a ইন্টু f of b, এটা হচ্ছে গুণের সাপেক্ষে আবদ্ধ। আর এই যে f of a প্লাস b ইকুয়ালস টু যদি f of a প্লাস f of b হয়, তখন এই ফাংশনটাকে আমরা বলবো কি ফাংশন বলবো? সংখ্যাতাত্ত্বিক ফাংশন বলবো। এটা হচ্ছে যোগের সাপেক্ষে আবদ্ধতা বিধি আর হচ্ছে গুণের সাপেক্ষে আবদ্ধতা বিধি। আই থিংক তোমরা এটা বুঝতে পেরেছো। এই ধরনের ফাংশনগুলোকে বলা হবে কি? সংখ্যাতাত্ত্বিক ফাংশন। তো দিরিশলে গুণজের সংজ্ঞা দাও। দিরিশলে গুণজের সংজ্ঞা এটা থিওরির জন্য আমরা অনেকবার পড়িয়েছি, তো এখানে সংজ্ঞা বোঝানোর কিছু নেই, এটা আমরা অবশ্যই থিওরিতে পড়িয়েছি। তো এইটা একটু মনে রাখবেন, এটা অবশ্যই বিজোড় সালের জন্য গুরুত্বপূর্ণ, যোগদের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ নয়। এবার চলে আসেন আমরা একটু নিচে যাই। আমাদের এরপরে কি আছে? এরপরে গুরুত্বপূর্ণ আর কি আছে? গণিক ফাংশনের সংজ্ঞা দাও। এটা আমরা অলরেডি পড়েছি গণিক ফাংশনের সংজ্ঞা। তো এখানে লিবিউল সংখ্যা কাকে বলে? লিবিউল সংখ্যাটাও তো লাগবে না। তারপরে 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 আমরা এরপরের পেজে চলে যাই। এখানে মোবিয়াস ফাংশন কি? এটা খুবই গুরুত্বপূর্ণ এইবারের জন্য। মোবিয়াস ফাংশন মিউ বলতে এপসাইলন n ইকুয়ালস টু 1 দ্বারা বর্ণিত ফাংশনের দিরিশলে বিপরীতকে বোঝায়। আবারও বলছি, মোবিয়াস ফাংশন মিউ বলতে এপসাইলন n ইকুয়ালস টু 1 দ্বারা বর্ণিত ফাংশনের দিরিশলে বিপরীতকে বোঝায়। এখন দিরিশলে বিপরীত কি জিনিস ভাই? সেটা কিন্তু আমরা থিওরির জন্য বিস্তারিত ওই চ্যাপ্টারে পড়িয়েছি। তো আসলে ক বিভাগটা আমাদের যদি সবগুলো ক্লাস আপনি সিরিয়ালি দেখেন, ক বিভাগের জন্য আপনাকে আলাদা করে পড়াইতে হয় না, আপনারা এটা নিশ্চয়ই জানেন। তারপর আমরা জাস্ট কোনগুলো গুরুত্বপূর্ণ সেটা ধরিয়ে দিচ্ছি, আর কিছুই না। সো আমরা এখানে চলে আসি। আমরা মোবিয়াস বিপরীত সূত্রটি কি সেটা 2000 অবশ্যই 21-এ আসছে বিজোড়, এটা অত বেশি গুরুত্বপূর্ণ না, অত গুরুত্বপূর্ণ নয় এটা। দেন আমরা এই পেজটার দিকে একটু তাকাই। এখানে কি রামানুজান সমষ্টির সংজ্ঞা দাও, লাগবে কি? লাগবে না, লাগবে না। মার্টিনের অনুসিদ্ধান্তটি একটু লিখো। মার্টিনের অনুসিদ্ধান্ত যে কোনো পূর্ণ সংখ্যা n ওয়ান অফকে বড় এর জন্য সামেশন যে n এর ডিভিজরের মিউ অফ বি এটা ইকুয়ালস টু 1 অথবা 0। এটা হচ্ছে আমাদের মার্টিনের লিমা বা মার্টিনের অনুসিদ্ধান্ত বলে। সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। এই ছোট্ট সংজ্ঞাটা এটা আমরা থিওরিতে এগুলো অনেক ব্যবহার করেছি। সো এই জায়গাটা আপনার একটু লিখে আসতে হবে পরীক্ষায় যদি আপনাকে মার্টিনের লেমাটা লিখতে বলে। সো মার্টিনের লেমাটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বুঝার কিছু নেই, এটা আসলে থিওরির জন্য বুঝতে হবে, থিওরিতে এগুলো প্রুভ করেছি আমরা। সো আপনি এই জায়গায় জাস্ট পরীক্ষায় লেখার জন্য যেভাবে পারেন এটা আয়ত্ত করবেন। এটা পরীক্ষা আসার চান্স অনেকটা 100% মার্টিনের অনুসিদ্ধান্তটি, ঠিক আছে? সো এটা অবশ্যই শিখে যাবেন। তারপরে লিবিউল ফাংশন লাগবে না, আমরা এখান দিয়ে কিছু প্রবলেম দেওয়া আছে। তো এখন চলে আসো এই যে রেসিডিউ শ্রেণী, এটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়, পরীক্ষা অত বেশি আসেও না, বাট এইটা যদি আমরা বুঝি এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের অনেকটা মজা লাগবে এই জিনিসটা যদি বুঝি। তো এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে বা এখানে তোমাকে রেসিডিউ শ্রেণী বলতে কি বোঝায় এটা একটু বোঝার চেষ্টা করে দেখো। এখানে বলছে এ অনুসীমতা মডুলো ভি মড এম, এটাকে কি বলে? এটাকে বলা হয় এ, এখানে এ কে বলা হয় বি মডুলু এম। একে কি বলা হয়? একে বলা হয় বি মডুলু এম, রাইট? এখন এটা আমি যদি বলি টু মডুলু
মডুলো 3। হ্যাঁ, এটার মানে হচ্ছে আমার এম এর জায়গায় হবে 3 আর 2 এর জায়গায় হবে কে, বি এর জায়গায় হবে 2। এখন আমরা এখানে এই যে এই 2 এর জন্য এই এর জায়গায় কারা কারা আসতে পারবে, কারা কারা আসতে পারে, ওই সবগুলো উপাদানের নিয়ে যে সেট হবে সেই সেটটাকে বলা হয় বি এর রেসিডিউ শ্রেণী। দেখো তাহলে বি এর জায়গায় যদি আমি 2 বসাই তাহলে আমি এখানে লিখতে পারি অনুসমতা মডুলো 2 মড 3। এখানে কাকে কাকে দিতে পারি বলো, এখানে আমরা -7, এখানে -7 লিখছে, -7 দিতে পারি। এটার মানে কি, -7 থেকে 2 বিয়োগ করলে কত, -9, সেটা 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ বিভাজ্য, অবশ্যই এই জায়গায় এটা -7 ভ্যালিড। এখন তুমি যদি মনে করো যে আমি এখানে কাকে বসাবো আর -13 বসাইতে চাই, -13 থেকে -2 বিয়োগ করলে -15, সেটাও 3 দ্বারা বিভাজ্য। সো এখানে আমরা বলতে পারি যে এই বি এর রেসিডিউ শ্রেণী হচ্ছে ডট ডট ডট, এইদিকে ডট 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 দিয়ে -7 থেকে ওরা শুরু করছে, -7, তারপরে -4 এখানে বসানো যায়, -4 যদি এখানে বসায়, -4 থেকে -2 বিয়োগ করলে -6, সেটা 3 দ্বারা বিভাজ্য। তারপর -1 বসালে -1 -2 -3 আবার কি 3 দ্বারা বিভাজ্য। সো এই যে এখানে যে সেটটা আছে এইটা হচ্ছে এই জায়গায় সবাই বসতে পারে। এই যে এই জায়গাটাতে অর্থাৎ এর জায়গায় যারা যারা বসতে পারে তারা সবাই হচ্ছে বি এর রেসিডিউ শ্রেণী। আই থিঙ্ক আপনি বি এর রেসিডিউ শ্রেণী কি বুঝে গেছেন, বা রেসিডিউ শ্রেণী বলতে কি বোঝায় সেটা বুঝে গেছেন। এবার আসো অনুসমতার ধর্ম। এটা তো খ বিভাগে আসে অনেক সময়। তো এখানে অনুসমতার ধর্ম হচ্ছে এ অনুসমতা মডুলো। আচ্ছা, এই অনুসমতার ধর্মগুলো আমরা কিন্তু একেবারে প্রথমে এই চ্যাপ্টারটার প্রথমে একটা ক্লাসে পড়িয়েছি এবং এটা 2020-18-15 এসছে। আপনারা ওই প্রথম ক্লাসটা লিনিয়ার কংগ্রুয়েন্স এই চ্যাপ্টারের একবার প্রথম লেকচারটা দেখলেই আপনি এই জিনিসগুলো বুঝে যাবেন। আমরা শুধুমাত্র এই ক্লাসটা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য দিচ্ছি। সো আপনারা আমাদের ক্লাসগুলো একটু বেসিক ক্লাস যারা দেখেছেন তাদের প্রবলেম হওয়ার কথা না। সো দয়া করে একটু আপনারা অবশ্যই শিখে এসছেন অনুসমতার ধর্মগুলি এখানে আছে। হ্যাঁ, তো আমরা এখন সামনে চলি, আমাদের পরের পেজে কি আছে দেখেন। এখানে চৈনক বাক্সেস উপপাদ্য এবারের জন্য, এবার 4th ইয়ার পরীক্ষার জন্য এটা গ বিভাগে 100% ইনশাল্লাহ এটা থেকে একটা ম্যাথ অবশ্যই থাকবে, ঠিক আছে। তারপর আমি এখানে আর কি পড়াবো, এখানে আমার পড়াইতে হবে উলসনের উপপাদ্য। তো উলসন বলছে যে যদি ফি কোনো মৌলিক সংখ্যা হয়, উলসনের উপপাদ্যের বিবৃতিটা আপনার মনে রাখতে হবে। এটা আমরা থিওরিতে খুব ভালোভাবে পড়িয়েছি। ফার্মারের উপপাদ্যটাও রাখতে হবে এবং উলসনের উপপাদ্যটিও রাখতে হবে। এই দুটাই কিন্তু আপনার পরীক্ষার জন্য এবার গুরুত্বপূর্ণ। তো ফার্মার কি বলছে, ফার্মার বলছে এম এবং ফি এরা যদি সহমৌলিক হয়, এম আর ফি যদি সহমৌলিক হয় তাহলে এম টু দি পাওয়ার ফি মাইনাস ওয়ান, এম টু দি পাওয়ার ফি মাইনাস ওয়ান এটা থেকে 1 বিয়োগ করলে সেটা হচ্ছে পি দ্বারা ডিভিজিবল হবে, অর্থাৎ এখানে হবে 0 মড পি। এটা হচ্ছে গিয়ে আমাদের ফার্মারের উপপাদ্য। ফার্মার বলছে যে এম আর পি যদি সহমৌলিক হয় তাহলে এম এর পাওয়ারে যদি আমি পি মাইনাস ওয়ান দিই সেই নাম্বার থেকে এই 1 বিয়োগ করলে সেটা পি দ্বারা ডিভিজিবল, অর্থাৎ পি দ্বারা বিভাজ্য। এটাকে এভাবে লেখা যায় এম টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইকুয়াল অনুসমতা মডুলো 1 মড পি, ঠিক আছে। এটাও লেখা যায়। দেখো এটা হচ্ছে আমার কার ফার্মারের বিবৃতি। তো ফার্মারের বিবৃতি থেকে আমাদের উইলসন সাহেব আরেকটা বিবৃতি নিয়ে আসছে যে যদি ফি যদি মৌলিক সংখ্যা হয় তাহলে ফি মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল, ফি মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল এর সাথে যদি আমি 1 যোগ করি সেটা ডেফিনেটলি কার দ্বারা ডিভিজিবল হবে, ফি দ্বারা ডিভিজিবল হবে, তাহলে মড ফি হবে, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে আমাদের উইলসনের উপপাদ্য। যে উইলসন বলছে যদি যে ফি মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল এর সাথে যদি আমি 1 যোগ করি সেটা ফি দ্বারা কি হবে, ডিভিজিবল হবে যদি ফিটা মৌলিক সংখ্যা হয়। এটা হচ্ছে আমাদের উইলসনের উপপাদ্য আর এটা হচ্ছে আমাদের ফার্মারের উপপাদ্য। এই দুটার বর্ণনা কিন্তু আপনার মনে রাখতে হবে। তারপর আসুন অয়লারের উপপাদ্যটা। অয়লারের উপপাদ্য কি বলছে, অয়লার বলছে যে এ আর এম, এখানেও এ আর এম দিয়ে বলতে পারতাম, এ আর এম যদি সহমৌলিক হয়, এ আর এম যদি সহমৌলিক হয় তার মানে তাদের গসাগুটা যদি 1 হয় তাহলে অবশ্যই এ টু দি পাওয়ার অয়লার ফাই ফাংশন অফ এম, এম এইটা অনুসমতা মডুলো 1 মড এম, ঠিক আছে। এইটা বলছে হচ্ছে কে অয়লার। তাহলে অয়লারের উপপাদ্য, আমার উইলসনের উপপাদ্য এবং ফার্মারের উপপাদ্য, এই তিনটা উপপাদ্যের বর্ণনা কিন্তু আপনার লাগবে পরীক্ষায় যে কোনো দুইটা এবার গ বিভাগ খ বিভাগে চলে আসবে বা গ বিভাগে ক খ দিয়ে আসবে, ঠিক আছে। তো অয়লারের উপপাদ্যে কি শর্ত প্রয়োগযোগ্য হবে, ওই যে অবশ্যই বলছি এ আর এম হইতে হবে কি সহমৌলিক, এই কথাটাই বলছে এ আর এম যদি সহমৌলিক হয়। তাহলে সরল অনুসমতা বলতে কি বোঝায়, এগুলো আসলে বোঝানোর কিছু নেই, এগুলো আপনারা পারেন অলরেডি, এই চ্যাপ্টারে অনেক কিছু আপনাদেরকে আমি পড়িয়েছি। সো আর এখানে পড়ার কিছু নেই। তারপরে চলে আসেন আমাদের এখানে
যে সরল অবিরত ভগ্নাংশের সংজ্ঞা দাও। তো সরল অবিরত ভগ্নাংশের সংজ্ঞা এই যে এইটা দিয়েই আপনারা একটা ম্যাথ করে যাবেন, যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি সাজেশন দিয়েছি, খ বিভাগে আসবে। তো সরল অবিরত ভগ্নাংশ কি? a1 একটি ইচ্ছাধীন পূর্ণ সংখ্যা, আরবিট্রারি ইন্টিজার, এবং a2 an a3 an ধনাত্মক পূর্ণ সংখ্যা, তবে 1 প্লাস সামথিং বাই সামথিং, এই যে এই ভগ্নাংশকে বলা হয় সরল অবিরত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে এটাকে সরল অবিরত ভগ্নাংশ বলা হয়। এখান থেকে ক বিভাগে আসার চান্স খুবই কম। আচ্ছা, তো এবার চলে আসেন, এখানে আমাদের আরেকটা ক বিভাগ আছে, সেটা হচ্ছে পিথাগোরীয় উপপাদ্যটি বর্ণনা করো। তো পিথাগোরাসের যে সূত্র আপনারা শিখেছেন x a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু c স্কয়ার, এটার মানে কি আপনারা জানেন? এটার মানেটা আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। দেখেন, এটা মানে হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ, রাইট? সমকোণী ত্রিভুজের এইটা অতিভুজ, আর এটা হচ্ছে ধরেন লম্ব a, এটা হচ্ছে ভূমি b, তাহলে এই কোণটা হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে এখন পিথাগোরাস বেসিক্যালি এই চিত্র দিয়ে কিছু বলা নাই। পিথাগোরাস বলছে যে যদি আপনি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অতিভুজ যে বাহুটা, সেই বাহু দিয়ে যদি একটা বর্গক্ষেত্র টানেন, সেই বাহু দিয়ে যদি একটা বর্গক্ষেত্র বানান, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর যে বর্গক্ষেত্র আঁকতে পারবেন, সেই বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের কি হবে? সমান হবে এইটা এবং এইটা। পিথাগোরাস বলছে এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফলের বর্গ, অর্থাৎ এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফলের সমষ্টি হবে এটার ক্ষেত্রফলের সমান। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটি বর্ণনা করতে বলছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এই কথাটাই হচ্ছে পিথাগোরাস বলছে বা পিথাগোরাসের উপপাদ্য বলছে। তো আশা করছি এইটুকু বুঝতে পেরেছেন। আমরা এখন পরের পেজে চলে যাই। আমাদের এখানে আর পড়ার মতো কি আছে? অনন্ত অবিরত ভগ্নাংশ কি, সেটা হচ্ছে ওই যে সরল অবিরত ভগ্নাংশের মতোই। তো এখানে আর ব্যাখ্যা করার কিছু নেই। দেন লাস্ট চ্যাপ্টার যেটা কোয়াড্রেটিক ফিল্ড, সেখানে আপনাকে বলেছে দ্বিঘাত ফিল্ডের সংজ্ঞা দাও। দ্বিঘাত ফিল্ড আমরা পড়েছি একবার এই চ্যাপ্টারের প্রথম লেকচারে। প্রদত্ত একটি বর্গমুক্ত সংখ্যা, যে একটি বর্গমুক্ত সংখ্যা m, এই যে রুটের ভিতরে যে থাকবে ভাই, রুটের ভিতরে যে থাকবে সে কিন্তু বর্গমুক্ত সংখ্যা। এটা একবারে প্রথম কন্ডিশন হচ্ছে সে কি বর্গমুক্ত সংখ্যা হবে। তো বর্গমুক্ত সংখ্যা যদি হয় তবে f একটা সেট, এই সেটটা ডিফাইন্ড হবে হচ্ছে r প্লাস s রুট ওভার m দিয়ে। এই সেটের যত এলিমেন্ট, f সেটের যত এলিমেন্ট আছে সবাই এভাবে থাকবে, যেখানে r এবং s থাকবে হচ্ছে কোথায়? এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যার মধ্যে থাকবে, কিউ সেটের মধ্যে থাকবে। তাহলে কিউ সেটের এলিমেন্ট এই দুজন। তো তখন এই যে এই টাইপের যত নাম্বার আছে সব নাম্বার নিয়ে যে সেটটা গঠিত হবে এটাকে বলা হয় কিউ রুট ওভার এম, একটা ফিল্ড। ঠিক আছে, এটাকে বলা হয় দ্বিঘাত ফিল্ড। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এফ সেটটি সাধারণ যৌগ গুণফলকে একটি ফিল্ড গঠন করে। এখন ফিল্ড গঠন করে কিভাবে? ওই যে থার্ড ইয়ার আপনি পড়েছেন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায়, ফিল্ড হওয়ার জন্য যতগুলো ক্রাইটেরিয়া আছে সবগুলো এই সেটটা কি করে? মেনটেন করে বা এই সেটটা মেনে চলে। তখন এই সেটটাকে আমরা বলবো হচ্ছে কোয়াড্রেটিক ফিল্ড। ঠিক আছে, আশা করছি আপনারা কোয়াড্রেটিক ফিল্ডের কনসেপ্টটা বুঝে গেছেন, এবং এটা আমরা বেসিক ক্লাসে পড়েছি প্রায় 28 মিনিট। তো ফিল্ডের এককের সংজ্ঞা দাও। কোন ফিল্ডের একক হলো এমন একটি পূর্ণ সংখ্যা যা 1 সহ ওই ফিল্ডের সকল পূর্ণ সংখ্যার বাচক। এই কথাটা আপনার কিন্তু গুরুত্বপূর্ণ দ্বিঘাত ফিল্ডের জন্য। এই ফিল্ডের এককের সংজ্ঞা দাও। আমরা ওই 28 মিনিটের যে বেসিক ক্লাসটা ছিল এই চ্যাপ্টার 5-এ, যেটা তুহিন প্রকাশনীর বইয়ের, তো সেখানে আমরা এই জিনিসগুলো ডিটেলসে পড়িয়েছি। তো আশা করছি আপনারা যারা আমাদের ফেক ব্যাচের স্টুডেন্ট আপনারা এই জিনিসগুলো জানেন। তো দ্বিঘাত পূর্ণ সংখ্যা কাকে বলে? আচ্ছা, দ্বিঘাত পূর্ণ সংখ্যা বলার জন্য একটা সংখ্যাকে দ্বিঘাত পূর্ণ সংখ্যা বলা হবে যদি সে একটা কি হয়? একটা দ্বিঘাত সমীকরণের মূল হয়। কি বলছে দেখো, একটা দ্বিঘাত সমীকরণের মূল হয় যা সর্বোচ্চ সহগ। অর্থাৎ আমি যদি বলি, আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, দ্বিঘাত পূর্ণ সংখ্যার একটা উদাহরণ আমরা নেই। সেই উদাহরণটা এরকম হইতে পারে, ধরো আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি যে আমরা ইন্টারমিডিয়েটে জটিল সংখ্যা চ্যাপ্টারে পড়েছি x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0। এই সমীকরণের একটা মূল ছিল হচ্ছে -1 প্লাস √3 i√3/2, এই যে একটা। তো এখন এইটা একটা দ্বিঘাত পূর্ণ সংখ্যা কিভাবে? কারণ এটা একটা দ্বিঘাত ফিল্ডের এলিমেন্ট। দেখো কিভাবে, -1 প্লাস i/2 আর হচ্ছে √3, এটা বলতে পারি। এখন দেখো এটা হচ্ছে r, এটা হচ্ছে s, আর এটা হচ্ছে √m। তাহলে এই যে এটা যেহেতু একটা r প্লাস s √m আকারের সংখ্যা, আমরা বলতে পারি এটা একটা ফিল্ডের সংখ্যা, যে ফিল্ডটা হচ্ছে কত? √3। এখন এই যে এইটা কিন্তু, এই সংখ্যাটা কিন্তু এই সমীকরণের একটা মূল। তো এই সমীকরণটা আবার একটা বিশেষ ধরনের সমীকরণ যার সর্বোচ্চ ঘাতের সহগ হচ্ছে 1। তাহলে যদি কোনো ফিল্ডের একটা এলিমেন্ট যদি এরকমের, অর্থাৎ এই x² প্লাস qx প্লাস r
ইকুয়ালস টু 0 এই আকারের সমীকরণের মূল হয়ে যায় এই টাইপের একটা সংখ্যা, তখন ওই সংখ্যাটাকে বলা হয় দ্বিঘাত পূর্ণ সংখ্যা। আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন। এখানে তাই বলেছে, দেখো আলফা বিলংস টু কিউ রুট ওভার এম কে দ্বিঘাত পূর্ণ সংখ্যা বলা হয় যদি এবং কেবল যদি আলফা এমন একটি দ্বিঘাত সমীকরণের মূল হয় যার সর্বোচ্চ সহগ হচ্ছে 1 এবং অন্য সহগগুলো মূলদ। অন্যভাবে দরকার নেই, আমার ওইভাবে পড়লেই হলো। তো আশা করছি এটা বুঝতে পেরেছেন। আর ফিল্ডের এককের সংজ্ঞা কি সেটা আপনারা জানেন। সো এইটুকুই আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই কটা ক বিভাগের প্রশ্ন আপনি যদি একটু আলোচনা করে যান, নিজের মধ্যে একটু বিল্ড করে যান, আশা করছি আপনার পরীক্ষায় ক বিভাগের 10টা কোশ্চেন অ্যান্সার করে আসতে পারবেন। তো ধন্যবাদ। পরের লেকচারে টপোলজি কিন্তু আমরা ক বিভাগ দেবো না, কারণ টপোলজি পুরাটাই থিওরিটিক্যাল কোর্স। আমাদের ক্লাসগুলো যারা সিরিয়ালি করেছেন তাদের ক বিভাগে টপোলজিতে প্রবলেম হবে না। তো টপোলজির জন্য আমরা ক বিভাগের ক্লাস দিব না, এর পরের গুলোতে আবার আমরা কিন্তু টপোলজির ক্লাস দিব। তো ধন্যবাদ। পরের কোনো ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।